পঞ্চদশ শতাব্দীতে ইতালির শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে যে নতুন যুগের সূচনা হয়, লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন তার অন্যতম পথপ্রদর্শক। লিওনার্দো দা ভিঞ্চির জন্ম হয় ইতালির ভিঞ্চি গ্রামে অ্যানপিয়ানো নামক স্থানে 1452 খ্রিস্টাব্দের 14 এপ্রিল। পরবর্তীকালে তিনি বহু বিচিত্র গুণের আধারস্বরূপ হয়ে উঠেছিলেন। নিয়তির বিধানে জন্মের পর থেকেই তাকে নাটকীয় ঘটনাস্রোতে ভাসতে হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির মায়ের পরিবার ছিল অতি সাধারণ, চাষবাসী ছিল তাদের জীবিকা। মা ক্যাটরিনা ছিলেন গ্রামের সরাইখানার সাধারণ পরিচারিকা, কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির পিতা পিয়েরো দা ভিঞ্চি ছিলেন সম্ভ্রান্ত আইনজীবী পরিবারের সন্তান। স্বভাবতই তার পছন্দমতো স্ত্রী তিনি ঘরে আনতে পারলেন না। ক্যাটরিনার সঙ্গে পিয়েরোর সম্পর্ক তার পরিবার স্বীকার করল না এবং অন্য এক সম্ভ্রান্ত বংশের মেয়ের সঙ্গে তার বিবাহ দিল। লিওনার্দোর তখন সবেমাত্র জন্ম হয়েছে। নবজাতকের মুখের দিকে তাকিয়ে পিয়েরোর মায়া হলো। তিনি তাকে নিজের প্রাসাদে নিয়ে এলেন। সেই থেকে মায়ের সঙ্গে চিরদিনের জন্য ছাড়াছাড়ি হয়ে গেল লিওনার্দো দা ভিঞ্চির। লিওনার্দোই ছিলেন ভিঞ্চি পরিবারের একমাত্র সন্তান, তাই শৈশবে তার খেলার সঙ্গী কেউ ছিল না। নিজেই নিজের দুরন্তপনা নিয়ে মগ্ন থাকতেন। প্রকৃতি যেন মূর্তিমন্ত শিল্প গড়েই তুলেছিলেন বালক লিওনার্দোকে। যেমনি তার গায়ের রং, তেমনি এক মাথা ঝাঁকড়া চুল, তেমনি চোখ মুখের গড়ন। একবার তাকালে সহজে চোখ ফিরিয়ে নেওয়া যেত না। কাজেই সহজেই সকলের প্রিয় হয়ে উঠলেন লিওনার্দো দা ভিঞ্চি। স্কুলে পড়ার সময় থেকেই লিওনার্দোর প্রতিভার পরিচয় পাওয়া যায়। গণিতের নানা কঠিন সমস্যা তিনি অতি সহজেই সমাধান করে ফেলতেন। এই সময়ে লিওনার্দোর গান বাজনার প্রতি বিশেষ আগ্রহ দেখা দেয়, আর সুযোগ পেলেই দেখা যায় তাকে আপন মনে ছবি আঁকতে। তার শিল্প প্রতিভা লক্ষ্য করে লিওনার্দোর পিতা ভর্তি করে দেন তাকে ভেরোসিও স্টুডিওতে। এখানে শিল্পকার্যে লিওনার্দো দা ভিঞ্চির শিক্ষানবিশি শুরু হয়। তখন তার বয়স 18 বছর। শিল্পী হিসেবে খুব অল্প সময়ের মধ্যেই লিওনার্দোর খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এই সময় ভেরোসিওর অনেক অসমাপ্ত কাজও শেষ করার ভার পড়ে লিওনার্দো দা ভিঞ্চির ওপর। 1472 খ্রিস্টাব্দের জুন মাসে স্বাধীন শিল্পী হিসাবে লিওনার্দোর নাম ওঠে ইতালির শ্রেষ্ঠ শিল্পীদের ফ্লোরেন্টাইন গিল্ড নামক পুস্তকে। লিওনার্দোর এই সময়কার অধিকাংশ ছবি আজ হারিয়ে গিয়েছে। অ্যাডোরেশন অব দ্য কিং শীর্ষক অসমাপ্ত ছবিটি কেবল পাওয়া যায়। কেবল চিত্রকলায় নয়, স্থাপত্যে ও ভাস্কর্যেও তার দক্ষতা ছিল অপরিসীম। 1477 থেকে 1482 পর্যন্ত দীর্ঘ 6 বছর লিওনার্দো দা ভিঞ্চি ইতালির বিখ্যাত লোরেঞ্জোর পৃষ্ঠপোষকতায় স্বাধীনভাবে ছবি আঁকতে থাকেন। অসংখ্য ছবি এঁকেছেন তিনি। কোথাও হয়তো শিশুর হাঁটুর চামড়ার খাঁজগুলো ধরা পড়েছে, কোথাও বা যুদ্ধরত সৈনিকের মুমূর্ষ চেহারা, আবার কোথাও খেটে খাওয়া মানুষের ঘরমাক্ত রূপ, কোথাও আবার প্রার্থনারতা যুবতীর নতজানু দেহভঙ্গি, ভিখারির গলার কাপা কাপা পেশিবন্ধন নিখুঁত হয়ে ধরা পড়েছে তার তুলির আঁচড়ে। এইসব ছবির উপকরণ সংগ্রহের জন্য অসম্ভব পরিশ্রম করতে হয়েছে শিল্পী লিওনার্দো দা ভিঞ্চিকে। ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে বসে কাটিয়েছেন মুমূর্ষু বৃদ্ধের শেষ অবস্থা দেখবার জন্য। ফাঁসি কাষ্ঠে ঝোলার আগে কয়েদির মানসিক প্রতিক্রিয়া কেমন হয় তাও তিনি তন্ময় হয়ে লক্ষ্য করেছেন। লিওনার্দো নিজের সম্বন্ধে বলেছেন, আমি পছন্দ করি অদ্ভুত ধরনের কাজ। এই অদ্ভুত ধরনের কাজের নেশাই তাকে চিত্রকর, সমরযন্ত্রের কারিগর, বীণাবাদক, শল্য চিকিৎসক, বিজ্ঞানী প্রভৃতি পেশায় দক্ষ করে তুলেছিল। এই বহুমুখী দক্ষতার জন্যই তার সময়ে তিনি একের মধ্যে 10 মানুষ নামে পরিচিত হয়েছেন। নতুন কিছু জানার প্রবল আগ্রহ ছেলেবেলা থেকেই ছিল লিওনার্দো দা ভিঞ্চির। এর ফলেই প্রকৃতির বুকের বিভিন্ন রহস্য সমাধান ধরা পড়েছিল তার কাছে। একইভাবে তিনি চিত্রশিল্পী থেকে হয়ে উঠেছিলেন বিজ্ঞানী। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারণ অবদান তাকে সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে স্থান দিয়েছে। লিওনার্দো দা ভিঞ্চি বৈজ্ঞানিক গবেষণায় উৎসাহিত হয়েছিলেন মূলত ব্যবহারিক প্রয়োজনের তাগিদে। চিত্রশিল্পীর অভিজ্ঞতা থেকেই তিনি অনুভব করেছিলেন যে সার্থক চিত্রশিল্পী হতে গেলে বিজ্ঞানের কয়েকটি বিভাগের বিস্তারিত জ্ঞান থাকা প্রয়োজন। সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে তিনি আলোকবিদ্যা, চর্মের গঠন বৈচিত্র্য, শারীর স্থান প্রভৃতি বিষয়ে আকৃষ্ট হন। লিওনার্দো দা ভিঞ্চি তার চিন্তাধারা, বৈজ্ঞানিক গবেষণা, পর্যবেক্ষণ এলোমেলোভাবে টিকার আকারে লিখে রাখতেন। তার যে নোট বইটি পাওয়া গেছে তাতে পৃষ্ঠা সংখ্যা 7000। সেটি
লিওনার্দো দা ভিঞ্চির ডায়েরি নামেই পরিচিত। তাতে পাওয়া গেছে সব ব্যবচ্ছেদ বিদ্যার বিভিন্ন গবেষণা, যুদ্ধাস্ত্র, জল নিষ্কাশন ব্যবস্থা, উড়ন্ত যান, ব্যঙ্গচিত্র, ধাঁধা, অঙ্ক, সংকেতচিত্র প্রভৃতি নানা বিষয়। ঊনবিংশ শতাব্দীতে মানুষের মাথায় প্রথম আসে উড়োজাহাজ বা হেলিকপ্টারের কথা, অথচ 400 বছর আগেই 50 শতাব্দীতে লিওনার্দো ডানাওয়ালা উড়ন্ত যান এবং ডানাহীন যানের নানা ধরনের নকশা তৈরি করেছিলেন। আশ্চর্যের বিষয় হলো উড়ন্ত যানের অ্যাবজারভার ধরনের যন্ত্রের কথা পর্যন্ত তার নকশায় বলা হয়েছে। উড়ন্ত যানের নকশা তৈরি করবার জন্য বাতাসের স্রোতে উড়ন্ত পাখির ডানার বিস্তারের পদ্ধতি গভীরভাবে পর্যবেক্ষণ এবং অধ্যয়ন করতে হয়েছে তাকে। দড়ি তৈরির উন্নত যন্ত্র, ফাইল তৈরির যন্ত্র, শান দেওয়ার যন্ত্র, বায়ুচালিত কল, সুর রচনার জন্য বিভিন্ন ধরনের নতুন যন্ত্র এবং সূচও তৈরি করেছিলেন তিনি। বল বিয়ারিং ব্যবহার করা একটি জলঘড়িও তার ছিল। 30 বছর বয়স পর্যন্ত লিওনার্দো দা ভিঞ্চি ফ্লোরেন্সে বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। 1482 খ্রিস্টাব্দে তিনি ফ্লোরেন্স ছেড়ে মিলানে চলে আসেন। সেই সময়ে মিলানের শাসনকর্তা ছিলেন কাউন্ট লুদোভিকো। একবার তিনি বাদ্যযন্ত্র শিল্পীদের এক সভার আয়োজন করেন। দেশ দেশান্তরের শিল্পীরা জড়ো হয় সেই সভায়। লিওনার্দো উপস্থিত ছিলেন নিজের হাতে তৈরি রূপোর একটা যন্ত্র নিয়ে। যন্ত্রের আকৃতি অনেকটা ঘোড়ার মাথার মতো। শিল্পীদের সভায় দাঁড়িয়ে লিওনার্দো সেই যন্ত্র বাজিয়ে সকলকে স্তম্ভিত করেন। মুগ্ধ কাউন্ট লিওনার্দোকে ডেকে চাকরি দেন মিলানের প্রধান চিত্রশিল্পী এবং ইঞ্জিনিয়ার পদে। নিজের পেশাদার কাজের সম্বন্ধে বলতে গিয়ে লিওনার্দো দা ভিঞ্চি কাউন্টকে লেখা পত্রে বিভিন্ন সামরিক এবং নৌবিদ্যা সম্বন্ধীয় যন্ত্রপাতি আবিষ্কার এবং নির্মাণে তার পারদর্শিতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এটা করেছিলেন ইচ্ছে করেই, কেননা তিনি জানতেন একজন শাসকের কাছে বৈজ্ঞানিক আবিষ্কারের চাইতে যুদ্ধে জেতার অস্ত্রের আকর্ষণই বেশি হওয়া স্বাভাবিক। লিওনার্দোর উল্লিখিত সামরিক যন্ত্রপাতির মধ্যে সাজোয়া গাড়ি, আগুনে বোমা, স্থানান্তরযোগ্য সেতু, উঁচু প্রাচীরে আরোহণের উপযোগী দড়ির মই, বিশালাকার গুলতি, গোলা চালাবার উপযুক্ত আর ধনুক প্রভৃতি ছিল। সেই সময়ে ইতালীয় বিভিন্ন রাজ্যের মধ্যে যুদ্ধবিগ্রহ লেগেই থাকত, ফলে তাকে অস্ত্রশস্ত্র নির্মাণের কাজেই এখানে বেশি সময় ব্যয় করতে হতো। এই সময়েই লিওনার্দো ডাইভিং স্যুট, সাবমেরিনের পরিকল্পনা করেন, কিন্তু সাবমেরিনের নির্মাণ কৌশল তিনি প্রকাশ করেননি। তার ভয় ছিল তার এই যন্ত্র মানুষ ভবিষ্যতে সমুদ্রের তলদেশ থেকে মানবজাতির ধ্বংসের জন্য ব্যবহার করতে পারে। মিলানে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয় 1485 খ্রিস্টাব্দে। এই সময়ই লিওনার্দো অঙ্কন করেন তার বিখ্যাত চিত্র দি লাস্ট সাপার। কাউন্টের পৃষ্ঠপোষকতায় চিত্রটি সান্তা মেরিয়ার ভোজনকক্ষে স্থান লাভ করে। লিওনার্দোর নোটবুকটি আবিষ্কার না হলে সাবমেরিনের মতো তার অনেক আবিষ্কারের কথাই বিশ্ববাসীর অজানা থেকে যেত। নিলামে উঠেছিল নোটবুকটি এবং উচ্চ মূল্য নির্ধারিত হয়েছিল সেটির। কেবল বিষয়বস্তুর জন্যই নয়, তার নোটবুকটির অন্যতম আকর্ষণ ছিল তার হস্তলিপি। সবই ছিল উল্টোভাবে লেখা। আয়নার সামনে ধরে তা পড়তে হয়। নোটবুকের পাথরদার হলে বিস্ময় শ্রদ্ধায় মাথা নত করেছিলেন বিজ্ঞানীরা। তারা বলেছিলেন আরও আগে এসব কথা জানা গেলে বিজ্ঞানীদের বহু শতাব্দীর পরিশ্রম বেঁচে যেত। নোটবুক থেকেই জানা গেছে ভবিষ্যতে মহাযুদ্ধে যেসব মারণাস্ত্র ব্যবহৃত হবে তার অধিকাংশই লিওনার্দো দা ভিঞ্চির আয়ত্তে ছিল। স্পেন আমেরিকার যুদ্ধে যে গাটলিং গান ব্যবহৃত হয়েছে তার পথপ্রদর্শকও ছিলেন লিওনার্দোর আবিষ্কৃত মেশিন গান। তার পরিকল্পিত বন্দুকটি ত্রিভুজাকৃতির অবলম্বনের ওপর দাঁড় করানো যেত। অনেকগুলো নল ছিল সেই বন্দুকের। প্রথম নল থেকে গুলি ছোড়া হবে, তখন দ্বিতীয় নলে গুলি ভর্তি হবে, আবার দ্বিতীয় নলে গুলি ছোড়া হবে, তখন প্রথম নল ঠান্ডা হবে। এমনকি আধুনিক ব্যবস্থা ছিল সেই বন্দুকের। লিওনার্দোর অন্যতম আবিষ্কার ছিল 2 কাঠামো বিশিষ্ট জাহাজ। ওপরের অংশ শত্রুপক্ষের গুলিতে ছিন্নভিন্ন হয়ে গেলেও জাহাজটি জলে ভাসতে পারত আভ্যন্তরীণ কাঠামোর জেরে। বিজ্ঞানীদের যেসব আবিষ্কার আধুনিক সভ্যতার অগ্রগতি সম্ভব করেছে, লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন তার অন্যতম পথপ্রদর্শক। এই কারণে বিজ্ঞানের জগতে লিওনার্দো প্রথম আধুনিক বা দ্য ফার্স্ট মডার্ন বলে স্বীকৃত। লিওনার্দো দা ভিঞ্চির বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর হিসেব দেওয়া এক কথায় অসম্ভব। কয়েকটি বিশেষ যন্ত্র যার কথা আমাদের জানা উচিত: বাতাসের বেগ পরিমাপক যন্ত্র বা অ্যানিমোমিটার, আধুনিক কালের স্বয়ংচালিত গাড়ির অডোমিটার তারই আবিষ্কার। লিওনার্দো দা ভিঞ্চির পরিকল্পিত ঘড়িতেই সর্বপ্রথম ঘন্টা এবং মিনিটের সময়সূচক হিসেবে 2টি কাঁটা ব্যবহৃত হয়। ভার উত্তোলনের সুবিধার জন্য অটোমোবাইল জ্যাকের মতন একটি যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন। স্বয়ংচালিত দূরযানের বেগ নির্দেশক যন্ত্র বা স্পিডোমিটার তার আবিষ্কার। এছাড়াও
স্ক্রু কাটিং মেশিন, ধাতু ছেদন যন্ত্র, চাষের উপযোগী বুলডোজার, সিমেন্ট মিশ্রণের যন্ত্র, নদী থেকে কাদা তোলার যন্ত্র, এসব কিছুই লিওনার্দো দা ভিঞ্চি আবিষ্কার করেন। লিওনার্দোই প্রথম ব্যবহার করেন ম্যাগনেটিক নিডল বা চুম্বক শলাকা। তিনি প্রমাণ করে দেখান যে আমাদের পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র। গাণিতিক হিসাবের বিষয়বস্তুকে রেখাচিত্রে বা গ্রাফসের সাহায্যে বোঝাবার চেষ্টা করেন। এক কথায় বলা যায় জ্ঞান বিজ্ঞানের প্রায় সর্বক্ষেত্রেই তার স্বচ্ছন্দ বিচরণ ছিল। নিউটনের বহু পূর্বেই লিওনার্দো দা ভিঞ্চি মাধ্যাকর্ষণ শক্তির কথা উল্লেখ করেছিলেন। গ্যালিলিওর অনেক আগেই সৌরজগৎ সম্বন্ধে বৈজ্ঞানিক সিদ্ধান্তে আসেন তিনি তার নোট বইতে স্পষ্ট উল্লেখ করেছেন পৃথিবী ডিম্বাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী সৌরজগতের কেন্দ্র নয়, অন্যান্য গ্রহের মতো সেটিও একটি। যেসব নক্ষত্র আমরা খালি চোখে আকাশ থেকে দেখতে পাই সেগুলো কোটি কোটি মাইল দূরে। আমাদের সূর্য এই লক্ষ লক্ষ নক্ষত্রের মধ্যেই একটি। সূর্যরশ্মি যে 7টা রং আছে তার বিচ্ছুরণ আমরা দেখতে পাই আকাশের রামধনুতে। এই বর্ণালীর বিষয়টিও লিওনার্দো নিউটনের আগেই প্রমাণ করে দেখিয়েছেন। তবে সৌরজগৎ সম্বন্ধীয় বেশিরভাগ বিষয়ই আর্যভট্ট প্রাচীন ভারতেই আমাদের সামনে উপস্থাপিত করেছিলেন। ছবি আঁকার প্রয়োজনেই মানবদেহের প্রত্যেক স্থানের অস্থি এবং পেশি খুঁটিয়ে দেখার জন্য বহু সব ব্যবচ্ছেদ করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। এই বিষয়ে তার জ্ঞান অত্যন্ত দক্ষতার সঙ্গে এঁকে রেখে গেছেন তিনি। নরকঙ্কাল এবং নরদেহের মাংসপেশির সঠিক বর্ণনা তিনিই প্রথম দিয়েছেন। লিওনার্দোর মানবদেহ সংক্রান্ত অসংখ্য চিত্র এবং স্কেচের মধ্যে প্রায় 1/4 ছিল হৃৎপিণ্ডের ওপর। হৃৎপিণ্ডের গঠন কার্য এবং ব্যবহার সম্বন্ধে তিনি দীর্ঘকাল গবেষণা করেন। তিনিই প্রথম দেখান ফুসফুস থেকে বায়ুনালীর যে শাখা প্রশাখা রয়েছে তার সঙ্গে হৃৎপিণ্ডের কোনো যোগাযোগ নেই। বিজ্ঞানের অন্যান্য শাখার মতো স্থাপত্যবিদ্যাতেও লিওনার্দো দা ভিঞ্চির বিচরণ ছিল সাবলীল। আধুনিক স্থাপত্যবিদ্যায় তার অবদান নগণ্য নয়। তিনি রাস্তা, গির্জা, সোপান শ্রেণী, আস্তাবল, কেন্দ্রীয়ভাবে তাপের ব্যবস্থা, ছোট ছোট শহরের নানান নকশা তৈরি করেছেন। কাজকর্ম ছেড়ে কিছুকাল ঘুরে বেড়ান তিনি মান্টুয়া, ভেনিস, রোম, পারমা প্রভৃতি স্থানে। শেষে জন্মভূমি ফ্লোরেন্সে গিয়ে তার শেষ জীবন কাটে রাজা প্রথম ফ্রান্সিসের অতিথিরূপে। তার উদ্ভ্রান্ত অবস্থার সময়ে আঁকা অবিস্মরণীয় ছবি মোনালিসা চিত্রটি অঙ্কিত হয়েছিল ফ্লোরেন্সের গিওকেন্সের স্ত্রী লিজা জেরার্ডিনের ওপরে। লিসা ছিলেন এক সম্ভ্রান্ত ঘরের মহিলা, কিন্তু তার সাজ পোশাকে কোনো জাঁকজমক থাকতো না। ঘোর কালো রঙের পোশাক শরীরে রাখতেন তিনি। সম্ভ্রান্ত ঘরের অন্যান্য মেয়েদের মতো হাতে কোনো ঘড়িও পরতেন না। তার কালো পোশাকের গ্রহণের পেছনে কারণটি ছিল বড়ই করুণ। একমাত্র শিশুপুত্রের মৃত্যু শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন তিনি। জীবনে বেঁচে থাকার সার্থকতাই যেন হারিয়ে ফেলেন। লিওনার্দোর ওপর যখন লিসার ছবি আঁকার ভার পড়ে তখন তার বয়স মাত্র 21 বছর। ছবিটি সম্পূর্ণ করতে শিল্পীর সময় লেগেছিল 6 বছরেরও বেশি। একই পোশাকের পটভূমিতে লিসার শোকাতুরা মূর্তিটি ধরে রেখেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। এটি বিশ্বের বহুল জনপ্রিয় চিত্রকলার মধ্যে একটি, কিন্তু তার ঠোঁটে জুড়ে দিয়েছিলেন এক রহস্যময় বিচিত্র ক্রূর হাসি। এ যেন হাসি নয়, জীবনের প্রতি অনুচ্চারিত বিদ্রূপ আর অবজ্ঞা। মোনালিসা চিত্রের এই রহস্যময় হাসি চিত্রজগতের ইতিহাসে অনন্য। সর্বকালের বিস্ময় মানব লিওনার্দো দা ভিঞ্চি 1519-এর 2রা মে দক্ষিণ ফ্রান্সে অত্যন্ত সাধারণ এক মানুষের মতো পরলোক গমন করেন। এতক্ষণ আপনারা শুনলেন বিশ্বের এক বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব লিওনার্দো দা ভিঞ্চির বর্ণময় জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।